ক্লাস 8-এর ছাত্ররা, আমি অদিতি ম্যাডাম তোমাদের ইতিহাসের 4র্থ অধ্যায় পড়াচ্ছি। এখন আমরা গত দুটো ক্লাসে 4র্থ অধ্যায়ের কিছুটা জেনেছি। আজ তোমাদের ইতিহাস বইতে 62 পাতায় দেখো শুরু হয়েছে শিল্প বাণিজ্য শুল্কনীতি। শিল্প বাণিজ্য শুল্কনীতি আমরা আজ এই বিষয়টা বুঝে নেব। আগের ক্লাসে আমরা বিভিন্ন ভূমি বন্দোবস্তগুলো পড়েছি, চিরস্থায়ী মহলওয়ারি, এবং সেই বন্দোবস্তগুলির ফলে ভারতীয় কৃষক সমাজে কি প্রভাব পড়েছে সেগুলো আমরা পড়ে নিয়েছি। এবার যেহেতু এই চ্যাপ্টারে আমরা অর্থনীতিটা পড়ছি, ব্রিটিশ সাম্রাজ্যে অর্থনীতির চরিত্রটা পড়ছি, কৃষির পরেই আমরা এবার আজকে শিল্প বাণিজ্য শুল্কনীতিটা পড়ে নেব। আজ আমি তোমাদের যেটা বোঝাচ্ছি এই ভিডিওতে, তোমাদের বইতে 62 থেকে 66 পৃষ্ঠায় সেইগুলো রয়েছে। 62 থেকে 66 পৃষ্ঠা। এসব বুঝে নি। দেখো, ভারতে যারা এসেছিল তারা কিন্তু একটা কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোম্পানিটার নাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ঠিক আছে? এবার যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে এসেছিল তখন থেকে 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1757 মনে পড়ছে তোমাদের? পলাশির যুদ্ধ, ঠিকই বলছো। 1757 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু শুধুমাত্র একটি বাণিজ্যিক সংস্থা হিসাবেই ছিল। মানে তারা বাণিজ্য করত, নিজেদের দেশ থেকে কি আনতো? দামি ধাতু বা অন্যান্য কিছু জিনিসপত্র এখানে বিক্রি করার জন্য আনতো। অর্থাৎ এখানে তারা দেশ থেকে রপ্তানি করত, এবং আমাদের এখান থেকে কি আমদানি করে নিয়ে যেত? বেশিরভাগই বস্ত্র, ভারতীয় বস্ত্র, বিশেষ করে সুতি বস্ত্র। ইংল্যান্ডে এর ভীষণ চাহিদা ছিল, এর গুণমান এত ভালো ছিল যে এর ভীষণ চাহিদা ছিল ইংল্যান্ডে। এছাড়াও ভারতের মশলা বা অন্যান্য দ্রব্যও তারা রপ্তানি করত। এবার যে সময়ের কথা বলছি 1757, তার আগে পর্যন্ত ঘটনা কি বলছি দেখো। এই সময়ে ভারতের সুতিবস্ত্র, বস্ত্র এবং অন্যান্য হস্তশিল্পজাত সূক্ষ্ম জিনিসপত্রের চাহিদা ইংল্যান্ডে এত বেশি ছিল যে ওখানকার শিল্পীরা, ওখানকার বণিকরা, ওখানকার ব্যবসায়ীরা ভারতের জিনিসপত্র ইংল্যান্ডে ঢুকলে নিজেদের জিনিস বিক্রি ভালো হবে না, সেই জন্য সরকারের উপর চাপ দিতে শুরু করেছিল। তার ফল কি হলো? 1720 খ্রিস্টাব্দে একটা আইন করা হলো, যে আইনে বলা হলো যে ইংল্যান্ডে ভারতীয় সুতিবস্ত্র, বস্ত্র এগুলো বিক্রি করা উপর অনেক সীমাবদ্ধতা জারি করে দেওয়া হলো। আর কি করা হলো? চড়া শুল্ক। চড়া শুল্ক, শুল্ক মানে কি তোমরা? হ্যাঁ, মানে কিছু বিক্রি করার জন্য বা কেনার জন্য, ব্যবসার জন্য যে ট্যাক্স দিতে হয়, সেটা হচ্ছে। এবার এই শুল্ক বা ট্যাক্স, এই শুল্ক চড়া মানে অনেক উচ্চ দামে বেঁধে দিল। ধরো আমি একটা পেন তৈরি করেছি, পেনটা তৈরি করতে আমার খরচ হয়েছে 5 টাকা, আর পেনটা আমি ও দেশে যে নিয়ে গেছি, রপ্তানি করেছি ওই দেশে, তার জন্য রপ্তানি শুল্ক নিয়েছি আমার কাছ থেকে 50 পয়সা। তাহলে আমার মোট খরচ কত হলো পেনটার পিছনে? 5 টাকা 50 পয়সা। এবার আমি যদি 6 টাকাতেও পেনটা বিক্রি করি তাহলে আমার 50 পয়সা লাভ। এবার আমি 6.5, 7 যেভাবে বিক্রি করবো আমার তত লাভ। এখন করা হলো কি, সেই 50 পয়সা রপ্তানি শুল্কটাকে ধরো বাড়িয়ে দেওয়া হলো, 50 পয়সা থেকে 5 টাকা করে দেওয়া হলো। তাহলে কি হলো? 5 টাকা প্লাস 5 টাকা শুল্ক। তাহলে আমার পেনটার তৈরি করার পেছনে খরচটা আমাকে ধরতে হবে 5 প্লাস 5, 10 টাকা। অর্থাৎ আমি 10 টাকা 50 পয়সার নিচে কিন্তু ওটা যদি বিক্রি করি, আমার কিন্তু লাভ তো হবেই না, উল্টে লোকসান। কাজে আমাকে মিনিমাম 10 টাকা 50 পয়সায় ওটা বিক্রি করতে হবে। তার মানে যে পেনটা 6 টাকা 50 পয়সায় ক্রেতা পেয়ে যাচ্ছিল, সেটা আমাকে 10 টাকা 50 পয়সায় বিক্রি করতে হচ্ছে। এত বেশি দামে ক্রেতা কিনবে কেন? এই বুদ্ধিটাই ওরা করেছিল। চড়া শুল্ক দিয়ে এদেশের হস্তশিল্পীদের দ্বারা তৈরি বা এদেশের বস্ত্রশিল্পীদের দ্বারা তৈরি সূক্ষ্ম বস্ত্র, যার কিনা ইংল্যান্ডে ভীষণ চাহিদা ছিল, সেগুলোকে যাতে ইংল্যান্ডে আর না পৌঁছয়, ওখানকার ব্যবসায়ীরা যাতে নিজেদের জিনিসপত্রের জন্য বাজারটা পায়,
এইভাবে ভারতীয় শিল্পকে আটকানোর, ভারতীয় শিল্পীদের তৈরি জিনিসের বাজার ইংল্যান্ডে বন্ধ করার এইরকম উদ্যোগ নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু এত ভালো মান ছিল এইগুলোর যে তা সত্ত্বেও ওখানে কিন্তু এর চাহিদা একেবারে কমানো গেল না। এসো তারপর কি হলো দেখি, তারপরের ঘটনা দেখো, আমি চলে যাচ্ছি এবার তারপরের ঘটনা, সেখান থেকে আমরা একটা জাম্প করে এদিকে আসছি। দেখো আমরা আসছি 1765 খ্রিস্টাব্দে। 1757-তে পলাশির যুদ্ধ হলো, তোমরা পড়েছো। তারপর 1764-তে বক্সারের যুদ্ধ জানো। তারপরের বছর 1765-তে দেওয়ানি লাভ, তোমরা জানো। দেওয়ানি শব্দের অর্থ তোমরা এর আগের চ্যাপ্টারে পড়েছো, রাজস্ব আদায়ের অধিকার, অর্থাৎ বাংলা সুবা, বাংলা বিহার উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার বা দেওয়ানি এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেয়ে গেছে। বারবার মাথায় রাখবে, এখনো পর্যন্ত আমরা যা যা আলোচনা করছি সেটা কিন্তু ব্রিটিশদের তরফ থেকে বা ইংল্যান্ডের সরাসরি ইংল্যান্ডের পার্লামেন্ট কিন্তু হস্তক্ষেপ করেনি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা করছে। এবার তারা কি করলো, দেওয়ানি লাভের পর থেকে 1765 খ্রিস্টাব্দের পর থেকে তারা কি করলো এসে জেনে নিই। দেখো তারা কি করলো, বাংলার যে রাজস্ব তারা আদায় করতে শুরু করলো যথেচ্ছভাবে, সেই রাজস্ব দিয়েই তারা ব্যবসা করতে শুরু করলো। অর্থাৎ দেখো পরের পয়েন্টটা বললে বুঝবে, বুলিয়ান লিখেছি দেখো, বুলিয়ান আনা বন্ধ। বুলিয়ান মানে হচ্ছে সোনার উপর বাট, এইগুলো তারা মূলধন হিসেবে ব্যবহার করতো, নিজেদের দেশ থেকে আনতো। এগুলো ব্যবসায় মূলধন বিনিয়োগ করতে হয়, তোমরা তো জানোই। কিন্তু এরপর থেকে কি হলো, বুলিয়ান আনা বন্ধ হয়ে গেল। বাংলার যে রাজস্ব তারা আদায় করলো সেটাকেই মূলধন হিসেবে ব্যবহার করে তারা ব্যবসা করতে শুরু করলো। বুঝতে পেরেছো? বাংলার মূলধন দিয়ে বাংলার কাঁচামাল, বাংলার শিল্পদ্রব্য নিজের দেশে নিয়ে যেতে শুরু করলো। সেখানকার বাজারে বিক্রি করে প্রচণ্ড লাভ হলো। সে লাভও কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিরই হলো। সেই লাভের কোনো অংশ কিন্তু বাংলার অর্থনীতিতে পেলো না, মানে বাংলা কিছুই ফেরত পেলো না। বাংলার রাজস্বটাকে তারা কিন্তু ব্যবহার করে নিল মূলধন হিসেবে। এইভাবে বাংলার অর্থনীতি ক্ষতিগ্রস্ত করতে শুরু করলো। কি করলো তারা, শিল্পীদের সস্তায় বস্ত্র বিক্রি করতে বাধ্য করলো। অর্থাৎ তাঁত শিল্পীরা, তাঁতিরা তাতে যে কাপড় বুনে বিক্রি করেন, তারা যে দামে বিক্রি করেন তা ইংরেজ সরকার করলো কি, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা তারা করলো কি, তারা শিল্পীদের, তাঁতিদের কাপড় কি দামে বিক্রি করবে সেটা তারা বেঁধে দিয়ে, কম দাম বেঁধে দিয়ে সেই সস্তায় বস্ত্র বিক্রি করতে বাধ্য করলো। ফলত তাঁতিরা লোকসানের মুখে পড়লো। তারা যত পরিশ্রম করছে, যত মূলধন বিনিয়োগ করে কাপড় তৈরি করছে, তারা সেটা লাভ তুলতে পারছে না। ফলত তাঁত শিল্প প্রচণ্ড ক্ষতির মুখে পড়লো। আর কি দেখো ওরা করেছিল, কাঁচা সুতোর একচেটিয়া ব্যবসা। ওরা দেখলো তাঁতে কাপড় বুনতে লাগে কাঁচা সুতো, এই সুতো আবার এক শ্রেণীর ভারতীয় শিল্পীরাই তৈরি করেন। সেই সুতো এদেশের শিল্পীদের কাছ থেকে কিনে তাঁত শিল্পীরা তাই সেই সুতো দিয়ে বস্ত্র বিক্রি করতেন। এবার ইংরেজরা করলো কি, এই কাঁচা সুতো অত্যন্ত কম দামে একচেটিয়া কিনে নিতে শুরু করলো। এবং অবশ্যই এটা বলা বাহুল্য যে কাঁচা সুতো ওরা কিনে নিতে যে কম দামে কিনতো, সেটা নিশ্চয়ই অনেক জুলুম দমন পীড়নের মাধ্যমে কাঁচা সুতো অত্যন্ত কম দামে কিনতে শুরু করলো। ফলে কি হলো, সুতো ব্যবসায়ীরা মার খেলো, সুতো শিল্পীরা তারা খুব ক্ষতিগ্রস্ত হলো, তারা সঠিক দাম পেল না। আর কি হলো, এই সুতো ব্যবসায়ীদের কাছ থেকে, সুতো শিল্পীদের কাছ থেকে যে তাঁত শিল্পীরা বস্ত্র তৈরি করতো, তারা কিন্তু সুতো আর সরাসরি সুতো শিল্পীদের কাছ থেকে কিনতে পারলো না। সেই কাঁচা সুতো কিনতে হলে তাদের কিনতে হলো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে। ফলত দুদিক থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লাভ করতে শুরু করলো এবং এইভাবে তাঁত শিল্পকে একেবারে ধ্বংসের মুখে ঠেলে দিল। এছাড়াও তাঁত শিল্প ছাড়াও, কাপড় ছাড়াও আরও অনেক হস্তশিল্প দ্রব্য বাংলায় তৈরি হতো। বাংলার কুটির শিল্পীরা, হস্তশিল্পীরা তৈরি করতেন অসম্ভব সুন্দর তার কারিগরি, সেইগুলো সব অত্যন্ত কম দামে বাজারে বিক্রি করতে বাধ্য করলো ইংরেজ সরকার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃপক্ষ। এবং তারা এই হস্তশিল্প দ্রব্য বেশি দামে যাতে বিক্রি না হয় তার জন্য তারা নজরদার নিয়োগ করেছিল, তার জন্য ব্যবস্থা নিয়েছিল। এই যে পয়েন্টগুলো আমি তোমাদের বললাম পরপর, এই 5টা পয়েন্ট, এই যে বিষয়টা, এইটা চলেছিল হচ্ছে 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা চলেছিল 1813 খ্রিস্টাব্দ পর্যন্ত। তাহলে এবার আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে 1813 পরে এমন কি হলো যে এর থেকে কিছু পরিবর্তন হলো। এসো আমরা সেটা জেনে নিই। 1813 খ্রিস্টাব্দে ইংল্যান্ড
অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট চার্টার আইন করলো 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি এটা দেখো সংক্ষেপে লিখেছি, বি ফর ব্রিটিশ, আই ফর, সরি ভুল লিখেছি আমি একটু, তোমাদের এটা ইস্ট হবে, আমি আই লিখেছি, আমি তোমাদের মুছে ঠিক করে দিচ্ছি। এই দেখো এটা আমি একটু ভুল লিখেছি, হ্যাঁ দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, BEIC আমি সংক্ষেপে লিখেছি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তাদের একচেটিয়া বাণিজ্য বন্ধ হলো। অর্থাৎ এর আগে ইংল্যান্ডে তো দেখো একটা নিশ্চয়ই বাণিজ্যিক সংস্থা নেই বা কোম্পানি একটা নিশ্চয়ই নেই, অনেক আছে, অথচ সেই ইংল্যান্ড থেকে শুধুমাত্র এই একটা কোম্পানি ভারতে এতদিন ধরে বাণিজ্য করছিল, লাভ করছিল। ওখানকার অন্যান্য কোম্পানিরা ওখানকার সরকারের উপর চাপ দিচ্ছিল, কেন ভারতের মতন এত বড় একটা বাজার শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে রাখবে। তার ফলাফলই হলো এই 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্য বন্ধ হয়ে গেল। একচেটিয়া বাণিজ্য বন্ধ করার ফলে কি হলো, অন্যান্য যত সংস্থা বা অন্যান্য বাণিজ্যিক সংস্থা, অন্যান্য যত কোম্পানি তারা ভারতে আসতে শুরু করলো তাদের নানাবিধ পণ্যদ্রব্য নিয়ে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে, শিল্প বিপ্লবের ফলে কলকারখানায় অত্যন্ত কম সময়ে অনেক দ্রব্য উৎপন্ন হচ্ছে, তারা এই সমস্ত সংস্থাগুলি দলে দলে সেই সমস্ত জিনিসপত্র নিয়ে ভারতে আসতে শুরু করলো। ফলে কি হলো দেখো, ব্রিটিশ পণ্যদ্রব্যে ভারতের বাজার ভরে গেল, খুব স্বাভাবিক, এবং এগুলো কিন্তু অপেক্ষাকৃত সস্তা ছিল। কুটির শিল্প, হস্তশিল্পজাত জিনিসের থেকে এগুলো সস্তা ছিল, তার কারণ এইগুলো অনেক কম সময়ে যন্ত্রের ব্যবহার করে কারখানায় উৎপাদন করা হয়েছে। কম সময়ে অনেক দ্রব্য উৎপাদন করলে সেটা অবশ্যই কম দামে বাজারে বিক্রি করা যায়। ফলত হলো কি, আর কি হলো, এই কম দামের সঙ্গে কিন্তু এত সস্তায় যে জিনিসগুলো ভারতের বাজারে তারা বিক্রি করতে শুরু করলো, সেই কম দামের সঙ্গে কিন্তু ভারতের তৈরি তাঁত শিল্পীরা বলো বা অন্যান্য শিল্পীদের তৈরি জিনিসপত্রগুলো প্রতিযোগিতায় টিকতে পারলো না। ফলত তারা প্রতিযোগিতায় পিছোতে পিছোতে ধ্বংসের মুখে চলে গেল। প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশীয় শিল্প ধ্বংসের মুখে চলে গেল। আর কি হলো, 1853 খ্রিস্টাব্দের পরে ভারতে রেল যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছে। রেলপথ, আমরা যে ট্রেনে করে যাতায়াত করি, এটা ইংরেজরাই তৈরি করেছিল নিজেদের সুবিধার্থেই। রেল যোগাযোগ ব্যবস্থা চালু হওয়ার ফলে কি হলো, পণ্য পরিবহন অত্যন্ত দ্রুত হয়ে গেল। অর্থাৎ জাহাজে করে যে জিনিস এসেছে, জাহাজ থেকে ভারতের সর্বত্র প্রত্যন্ত অঞ্চলেও রেলের মাধ্যমে খুব দ্রুত জিনিসগুলো পৌঁছে যেতে শুরু করলো। ফলত প্রত্যন্ত অঞ্চলের মানুষজন এই সস্তার জিনিসপত্র কিনতে শুরু করলো। ফলত ভারতীয় শিল্পীদের দ্বারা তৈরি জিনিসপত্রগুলোর বাজার কমে গেল। এছাড়া অত্যন্ত সস্তায় কাঁচামাল রপ্তানি আরও বেশি করে তারা করতে শুরু করলো। প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকেও রেল যোগাযোগের মাধ্যমে অত্যন্ত সস্তায় কাঁচামালগুলো তুলে নিয়ে তারা জাহাজে করে নিজেদের দেশে পাঠাতে শুরু করলো, যেই কাঁচামালগুলো তাদের দেশের কারখানায় নানা রকম দ্রব্য তৈরি করতে কাজে লাগলো। সেইগুলোকে নিয়ে আবার ভারতে এসে তারা বিক্রি করতে শুরু করলো। এইভাবে হলো কি, তারা ভারতের কাঁচামালের কাঁচামাল বিক্রি করে যে লাভ, সেই লাভটাও ভারতবাসীকে পেতে দিল না, এবং ভারতের বাজারটাকেও পুরোপুরি নিজেদের জিনিসপত্র দিয়ে ভরে দিয়ে এদেশীয় শিল্পীদের একেবারে ধ্বংস করে দিল। এবং তাও এই দেশীয় শিল্পদ্রব্য যেগুলো বিক্রি হচ্ছিল সেইগুলোও যাতে বিক্রি না হয়, বাজারে যাতে সেগুলো পিছিয়ে পড়ে, তার জন্য কি করা হলো, দেশীয় শিল্পদ্রব্যের উপরে কড়া শুল্ক চাপানো হলো। কড়া শুল্ক ওদের দেশে যখন যাবে, অর্থাৎ ইংল্যান্ডের রফতানির ক্ষেত্রে তো অত্যন্ত চড়া হারে শুল্ক চাপানো হলোই, যাতে এদেশের শিল্পীরা অত দামি নিজেদের জিনিসপত্র বিক্রি করতে না পেরে ক্ষতির মুখে পড়ে। আর এদেশেও এত কড়া শুল্ক চাপানো হলো যে এদেশের মানুষেরাও এদেশীয় শিল্পদ্রব্য এত দাম দিয়ে তারা কিনলো না। সব দিক থেকে এইভাবে প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশীয় শিল্প একেবারে ধ্বংস হয়ে গেল। হলো তো, কেন করবে তারা বলো? তারা যে জিনিসটা তৈরি করবে প্রচুর টাকা খরচ হবে, তারা যদি সেই খরচটা তুলতে না পারে, কোনো লাভ না পায়, এটাই তো তাদের জীবিকা, তাহলে তারা সেই শিল্পে আর থাকবে না। ফলত তাঁত শিল্পী থেকে শুরু করে যত কুটির শিল্প, হস্তশিল্প ভারতে ছিল, সব শিল্পীরা তারা কাজ ছেড়ে দিলেন, তারা অনাহারে মৃত্যুমুখে পতিত হলেন। মোট কথা, জীবিকাহীন হওয়ার ফলে তারা দিশাহারা হয়ে পড়লেন, এবং জীবিকাহীন হওয়ার ফলে কি হলো, তারা কৃষিক্ষেত্রে এসে জড়ো হলেন, যে চাষবাস করে বা জনমজুর খেটে বা দিনমজুর হয়ে যদি তারা দিনাতিপাত করতে পারেন, এই রকম ধ্বংসের মুখে ফেলা হলো।
এই যে 1813 খ্রিস্টাব্দের পর থেকে যে পয়েন্টগুলো আমি তোমাদের পরপর লিখেছি বা বোঝালাম, এইগুলোকেই বলা হয় একসাথে অবশিল্পায়ন। অবশিল্পায়ন মানে কি? দেখো, শিল্পায়ন মানে শিল্প গড়ে তোলা, অব শব্দটি তার আগে এসছে, এটি একটি উপসর্গ, এর মানে হচ্ছে শিল্পের ক্ষতি বা ধ্বংস। এই যে পয়েন্টগুলো আমরা পড়ছি 1813 খ্রিস্টাব্দের পর থেকে এবং তার আগেরগুলোও, এই গোটা প্রসেসটার ফলেই হলো কি ভারতীয় কুটির শিল্প যে ধ্বংসের মুখে পড়লো পুরোপুরি, সেই ঘটনাকেই বলা হচ্ছে অবশিল্পায়ন। এবং এই অবশিল্পায়নের ফলে কি হলো? শিল্পীর জীবিকাহীন হয়ে তারা চাষের ক্ষেত্রে, যেটা একটু আগে বললাম, ফলে কৃষিক্ষেত্রে চাপ বৃদ্ধি হলো এবং শিল্পের জিনিসপত্র তৈরি করা এবং বিক্রি এর উপর ভিত্তি করে যে শহরগুলি অত্যন্ত সমৃদ্ধশালী হয়ে উঠেছিল, যেমন সুরাট, মুর্শিদাবাদ, এই ধরনের অনেক শহর, এগুলো দুর্বল হয়ে পড়লো। শহরগুলিতে তো আর শিল্পীদের বা এদেশীয় শিল্পী কারিগর বণিকদের আর রমরমা রইল না, ফলে এই শহরগুলি দুর্বল হতে শুরু করলো। সব মিলিয়ে কি হলো? ভারতের এই যে কৃষি শিল্প বাণিজ্যের যে ভারসাম্য থাকে একটা দেশের অর্থনীতিতে, সেই ভারসাম্যটা পুরোপুরি নষ্ট করে দেওয়া হলো। অর্থাৎ ব্রিটিশ সরকার শিল্প বাণিজ্য শুল্ক নীতির মাধ্যমে ভারতের এই যে শিল্প বাণিজ্যের এবং কৃষির যে ভারসাম্য, সেটাকে পুরোপুরি নষ্ট করে দিল, ভারতীয় অর্থনীতিকে পুরোপুরি নিজেদের স্বার্থে পরিচালিত করলো। এই জন্যই তারা ভারতকে বলতো ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। অর্থাৎ ব্রিটিশদের তো গোটা বিশ্ব জুড়ে অনেক উপনিবেশ ছিল, ভারত তার মধ্যে একটা। ভারত ছিল তাদের এমন উপনিবেশ যেখান থেকে তারা কাঁচামাল যোগান, মানে ভারতকে তারা কাঁচামাল যোগানদারকারী একটা দেশে পরিণত করেছিল এবং নিজেদের দেশের উৎপন্ন দ্রব্যাদির বিক্রির বাজার। ভারত থেকে তারা এতভাবে অর্থনৈতিকভাবে উপকৃত হতো এবং ভারতের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করে নিজেদের স্বার্থে পরিচালিত করে নিজেরা এত লাভবান হতো যে তারা ভারতকে বলতো ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এটা কিন্তু আলাদা প্রশ্ন আসতে পারে। এই সমস্যা বা এই চিত্রের একটু হলেও পরিবর্তন ঘটলো 1850 খ্রিস্টাব্দের পর থেকে। একটু হলেও পরিবর্তন করতে শুরু করলো 1850 খ্রিস্টাব্দের পর থেকে, যখন, দেখো আমি লিখেছি, যন্ত্র নির্ভর কিছু শিল্প গড়ে উঠতে শুরু করলো। অর্থাৎ কলকারখানায় যন্ত্র নির্ভর শিল্প, শুধু কুটির শিল্প নয়, হস্তশিল্প শুধু নয়। আসলে 1850-এর পর থেকে ওই রেল যোগাযোগ স্থাপিত হওয়ার ফলে হলো কি, ভারতের কিছু ধনী মানুষ, ধনী বণিক বা শিল্পপতি, তারা ভারতে এই যন্ত্রনির্ভর শিল্প গড়ার দিকে মনোযোগ দিতে শুরু করলেন। এইভাবে 1853 খ্রিস্টাব্দে ভারতে প্রথম কাপড়ের কারখানা গড়ে উঠলো বোম্বাইতে। 1855 খ্রিস্টাব্দে প্রথমে পাট কারখানা গড়ে উঠলো আমাদের এখানকার বাংলার হুগলির রিষড়াতে। এইভাবে কিছু কিছু যন্ত্রনির্ভর শিল্প ভারতে গড়ে উঠতে শুরু করলো এবং কিছু ভারতীয় কোম্পানি সামান্য হলেও লাভের মুখ দেখতে শুরু করলো। সেখানে কিছু শিল্পীদের সুরাহা হতে শুরু করলো, কিন্তু সেটাও কিন্তু খুব সহজে ইংরেজ সরকার হতে দিল না। তারা কি করলো, কিভাবে দেশীয় শিল্পপতিদের তারা আটকালো? দেখো, তারা দেশীয় শিল্পপতিদের ব্যাংকের ধারে চড়া সুদ নিতে শুরু করলো। অর্থাৎ দেখো, ব্যাংক লোন, তোমরা তো জানোই, একটা শিল্প করতে গেলে মানুষ তো নিজের ঘর থেকে কত টাকা আর বের করতে পারে, ব্যবসার জন্য ব্যাংক লোন বা ব্যাংক থেকে ধার নিতে হবে। দেখা গেল ব্রিটিশ শিল্পপতিদের যে হারে সুদ দিতে হচ্ছে সেই লোনের উপরে, ব্যাংক ঋণের উপরে, সেই ব্যাংক ঋণের উপরে ওই একই রকম ব্যাংক ঋণ নিলেও ভারতীয় শিল্পপতিদের অনেক চড়া হারে সুদ দিতে হচ্ছে। ফলে তারা পিছিয়ে যাচ্ছেন, সকলের পক্ষে সম্ভব হচ্ছে না ওই চড়া সুদ গোনা। আবার উৎপাদনের পর দেশের মধ্যে রেল বা অন্যান্য পরিবহন ব্যবস্থায় যে নিজেদের পণ্যদ্রব্য বিক্রি করার জন্য ছড়িয়ে দেবেন, সেখানে যে পরিবহন শুল্ক, সেই পরিবহন শুল্ক ব্রিটিশ কোম্পানির ক্ষেত্রে নেওয়া হচ্ছে কম এবং দেশীয় শিল্পপতিদের ক্ষেত্রে নেওয়া হতো অনেক পরিমাণ বেশি। ফলত দেশীয় শিল্পপতিরা কিন্তু অত সহজে যন্ত্রনির্ভর ভারী শিল্পে খুব বেশি বিনিয়োগ করতে বা খুব বেশি উন্নতি করতে পারলেন না। রেলপথ তৈরি হলেও রেলের যন্ত্রাংশ বলো, লৌহ আকরিক বলো, যা কিছু বলো, ইস্পাত বলো, সব কিন্তু একচেটিয়া অধিকার রইল এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ওদের দেশের অন্যান্য কোম্পানি। তারা কিন্তু দেশীয় শিল্পপতিদের জায়গা ছেড়ে দেওয়ার জন্য কোনোভাবেই রাজি ছিল না। এইভাবে ব্রিটিশ শাসিত ভারতের শিল্প বাণিজ্য শুল্ক নীতিতে ভারতের অর্থনীতি পুরোপুরিভাবে
ইংল্যান্ডকে সমৃদ্ধ করার জন্য ওরা পরিচালিত করেছিল, ভারতের অর্থনীতিকে প্রায় ধ্বংসের মুখে ঠেলে দিয়ে। আজ এই পর্যন্ত থাক।